আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। অটোরিকশা চালুর দাবিতে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। সকাল 9:45টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় বাবুবাজার গাবতলীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের উপর বাঁশ ফেলে রাস্তা বন্ধ করে দেন বিক্ষুব্ধ অটো চালকরা। ফলে আটকা পড়ে শত শত যানবাহন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দফায় দফায় আরও কয়েকবার সড়ক অবরোধ করেন আন্দোলনরত অটোরিকশা চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়ে অফিসগামী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদ নতুন করে বেকারত্ব বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি একথা বলেন। উন্নয়নের নামে ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে দাবি করে রিজভী বলেন, দেশের টাকা লুট করে বিদেশের সম্পদের পাহাড় গড়ে তুলেছেন আওয়ামী লীগ নেতারা। চা শ্রমিকদের ঐতিহাসিক মূল্যক চলো আন্দোলন স্মরণে মানববন্ধন থেকে তাদের দৈনিক মজুরি ন্যূনতম 500 টাকা করার দাবিও জানানো হয়। যার সানগ্লাসের দাম এত, যার ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে, তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, উনি কি জানেন যারা এক বেলা খায় না দুই বেলা খায়? প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা? সাংবাদিকদের কাছ থেকে তথ্য আড়াল করতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর। সকালে রাজধানীর পল্টনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান ইআরএফ এর সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় সাংবাদিক প্রবেশ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে গভর্নর ও ডেপুটি গভর্নরের সংবাদ প্রকাশ না করার ঘোষণাও দেয় ইআরএফ। বর্তমান গভর্নর কার স্বার্থে কেবল গণমাধ্যমের কাছে তথ্য আড়াল করার চেষ্টা করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিকের কাজ কি সমালোচনা করা, লেখা? এর মানে এই না যে আমরা কারো এনিমি। এরকম অবস্থায় আমাদের একমাত্র প্রত্যাশা আগের মতোই অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হোক। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ ব্যাংকে আমাদেরকে যতদিন পর্যন্ত আগের নিয়মে অ্যাক্সেস না দেবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সকল ডেপুটি গভর্নর এবং মুখপাত্রের সব ধরনের প্রোগ্রাম আমরা বর্জন করব। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের আওতামুক্ত না রাখলে আগামী 4 জুন থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনটি প্রত্যাহার না করলে 26 মে থেকে সারা দেশে একযোগে মানববন্ধন এবং 28 মে 2 ঘণ্টা কর্মবিরতি পালনের কথাও জানান শিক্ষক নেতারা। এরপরেও সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ না নিলে আগামী 4 জুন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আধাবেলা কর্মবিরতি পালন করবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত 13 মার্চ প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বর্তমান পেনশন ব্যবস্থা থেকে বের করে প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা হয়, যা 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। প্রত্যয় যে পেনশন স্কিমটা চালু করেছে, বর্তমান যে পেনশন স্কিমটা আছে বিদ্যমান, সেটার সাথে এটা সাংঘর্ষিক এবং এটা থেকে আমাদের খণ্ডিতভাবে এই প্রত্যয় স্কিমটা করা হয়েছে। সেটার সাথে আমরা আগে যে সুযোগ সুবিধা শিক্ষকরা পেত, 1 জুলাই থেকে যারা নতুনভাবে জয়েন করবে তারা সুযোগ সুবিধা পাবে না। তার কারণে আমরা এই বিরুদ্ধে আন্দোলন করছি। পরীক্ষার সময় কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ না করা হলে ওই দিনে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। আজ মধ্যরাত থেকে দেশের সমুদ্র এলাকায় শুরু হচ্ছে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেয় সরকার। তবে নিষেধাজ্ঞার সময় আয়ের বিকল্প ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। মাছ ধরা নিষেধাজ্ঞার এই সময় জেলেদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ।
পটুয়াখালী থেকে জাহিদ রিপনের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের নিরাপদ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে এবারও সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ৬৫ দিনের এই নিষেধাজ্ঞা সফল করতে এরই মধ্যে জেলেপল্লী থেকে শুরু করে মৎস্য বন্দরগুলোতে শুরু হয়েছে প্রচারণা। তবে বছর জুড়ে মাছের আকাল আর প্রকৃতির বৈরী আচরণের মধ্যে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় জেলেপাড়ায় বিরাজ করছে হতাশা। এই অবরোধে যদি আমাদের সাহায্য একটু বাড়াইয়ে দিতে, তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম। সাহায্য একটু যদি বাড়তি হইতে আমরা চল্লা ঘুরা লইয়া চল্লা খাইয়ে লইয়া থাকতে পারতাম। অবরোধকালীন সময়ে বিদেশি জেলেদের দেশের সমুদ্র সীমানায় অবাধে মাছ শিকার বন্ধের দাবি ব্যবসায়ীদের। এখন যদি ভারতের সরকার যদি এইটারে যদি পদক্ষেপ নেয় যে এই ভারতের এই যে মাছ ধরা যে না বন্ধ করে দিতে পারে, তাহলে মনে হয় যে মাছের অভাব হবে না। এদিকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ। পাশাপাশি জেলেদের সহযোগিতা করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। ইতিমধ্যে আমরা ব্যানার, তারপরে লিফলেট বিতরণ এবং মাইকিং এর কার্যক্রম শেষ করছি এবং আমাদের সচেতনতামূলক সভা চলমান আছে। অবরোধকালীন এই সময়টা কিন্তু আমাদের জেলেরা ৮৬ কেজি করে চাল পাবেন, ভিজিএফ চাল পাবেন, যেটা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে গেছে। অভিযান সফল হলে আগামীতে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সাথে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এই আদেশ দেন। নির্বাচন কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আবেদন করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ। নির্বাচনে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগের তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয় রিটে। অভিযোগ ছিল সম্পাদকের বিরুদ্ধে, সিরিয়াস অভিযোগ ছিল, সভাপতির বিরুদ্ধে কিছু ছিল। শুনানি শেষে আদালত মনোয়ার হোসেন ডিপজলের যে সাধারণ সম্পাদক পদ, সেই পদে স্থগিতাদেশ প্রদান করেছেন, নিষেধাজ্ঞা প্রদান করেছেন। কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বারিত রাখে এবং এই বিষয়টা যেন ইনকোয়ারি করে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ক্যাটল সিটি হিসেবে খ্যাত সিরাজগঞ্জে প্রস্তুত প্রায় ৬.৫ লাখ গবাদি পশু, যা জেলার চাহিদার চেয়ে দ্বিগুণ। কোরবানির পশুপালন লাভজনক হওয়ায় অন্য পেশার মানুষও এখন গরুর খামার করছেন। খামারিদের আশা, কোরবানির পশু আমদানি না হলে তাদের উৎপাদিত পশু ন্যায্য মূল্যে বিক্রি হবে। তবে ঈদে পশু আমদানি না করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান নবিদুল ইসলাম পেশায় পরিবহন ব্যবসায়ী হলেও এখন ব্যস্ত সময় পার করছেন গবাদি পশু লালন পালনে। কয়েকটি গরু দিয়ে শুরু করলেও তার খামারে এখন শতাধিক পশু। নিজ বাড়িতেই গড়ে তুলেছেন বড় আকারের খামার। প্রথমে আমি শখের বশতে লালন পালন করেছি, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে না, এটা একটা লাভজনক ব্যবসা। আমার পরিবহন ব্যবসা আছে, পরিবহন ব্যবসার পাশাপাশি এই গরু পালন কিন্তু আমি করি লাভজনক ব্যবসা। তার মতো এখন অনেকেই নিজ নিজ পেশার পাশাপাশি করছেন গবাদি পশুর খামার। লাভজনক হওয়ায় অনেকে অতীতের পেশা ছেড়ে মূল পেশা হিসেবেও বেছে নিয়েছেন পশু লালন পালনকে। মূলত কাপড়ের ব্যবসার পাশাপাশি আমি নিজে চেষ্টা করতেছি আমার খামারটা বড় করার জন্য। আমার খামারের গরু গোলার 100+ গরু আছে। গরুগুলা যেগুলা খাদ্য খাওয়াই আমি, খোল, ভুট্টা, ভুসি, ন্যাচারাল খাবার, ঘাস। খামারিরা জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোই বাজারে এসব গরুর ব্যাপক চাহিদা। এতে কর্মসংস্থান হচ্ছে অনেকের। এখানে ইনশাল্লাহ আমরা তিন থেকে 4 জন লোক কাজ করি। এখানে আপনার হতেছে এগুলো 3-4 রকমের জাতের গরু আছে। এখানে এসে যা দেখলাম, এখানে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে গরুকে এবং
লাইভ স্কেলে গরু মেপে ইচ্ছা অনুযায়ী গরু নেওয়া যাচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, সিরাজগঞ্জের 9টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 17,000 খামার আছে। এসব খামারে মোট 1,73,000 ষাঁড় সহ 6,24,000 বলদ, গাভী, মহিষ, ছাগল ও ভেড়া রয়েছে, যা জেলার কোরবানির পশুর চাহিদার প্রায় দ্বিগুণ। আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের এই জেলায় এবার চাহিদা আমাদের 2,17,000 আর আমাদের মজুদ আছে 6,24,000। গত বছরের তুলনায় আমাদের প্রায় 50,000 মতো অধিবাসী এবার উৎপাদিত বেশি হয়েছে। গবাদি পশুপালনে ক্যাটল সিটি হিসেবে খ্যাত সিরাজগঞ্জে প্রতি বছরই গড়ে উঠছে নতুন নতুন খামার, যা দেখে উৎসাহিত হচ্ছেন আশপাশের জেলার মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের ৫ম দফার ভোট গ্রহণ চলছে আজ। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৪৯টি আসনে ভোট গ্রহণ হচ্ছে আজ। এর মধ্যে পশ্চিমবঙ্গেরই রয়েছে ৭টি আসন। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশার ৩৫টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে আজ। ৭ দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ইতোমধ্যে ৪ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ ৫ম দফায় ৬টি রাজ্য ও ২টি কেন্দ্র শাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে বিহারের 5টি আসন, ঝাড়খণ্ডের 3টি আসন, মহারাষ্ট্রের 13টি আসন, ওড়িশার 5টি আসন, উত্তরপ্রদেশের 14টি আসন এবং পশ্চিমবঙ্গের 7টি আসন রয়েছে। এছাড়া ভারত শাসিত জম্মু কাশ্মীর ও লাদাখের আসনেও ভোট গ্রহণ হচ্ছে। এবারে পার্টিস খেলার খবর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার আগে মাঠে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে স্থানীয় সময় সকালে মাঠে প্রবেশ করেন টাইগার সদস্যরা। কোচ চন্ডিকা হাতুড়ি সিংহের অধীনে শুরুতে ফুটবল খেলে ঘাম ছড়ান তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্তরা। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে এই সিরিজ দিয়ে সেরা স্কোয়াড খুঁজে নেবে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ক্রিকেটারদের জন্য সুযোগ পারফরমেন্স দিয়ে মূল একাদশে জায়গা করে নেয়ার। মঙ্গলবার রাতে প্রথম টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 4বার শিরোপা জয়ের ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি। লিগের শেষ দিন ওয়েস্ট হামকে 3-1 গোলে হারায় পেপ গার্দিওলার দল। তাই আরেক ম্যাচে এভারটনের বিপক্ষে আর্সেনাল জিতলেও দ্বিতীয় স্থানে থেকে এবার সন্তুষ্ট থাকতে হলো মাইকেল আর্তেতার দলকে। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। ইতিহাদের গ্যালারি ছেড়ে মাঠ দখলে দর্শক সমর্থকদের। অন্যদিকে ফুটবলাররা মাঠ ছেড়ে চলে গেলেন গ্যালারির কাছে নিরাপত্তা বলয়ে। শেষ বাঁশি বাজতেই আর্লিং হল্যান্ড, রদ্রিরা তো রীতিমতো প্রাণপণে ছুটলেন টানেলের দিকে। শিরোপা জয়ের বাঁধ ভাঙা উল্লাস থামানো যায়নি আকাশী শিবিরকে। সমীকরণটা পেপ গার্দিওলার দলের জন্য সহজই ছিল। ট্রফিতে হাত রাখতে হলে হারাতে হবে ওয়েস্ট হামকে। সেই মিশনে 79 সেকেন্ডেই ফিল ফোডেনের গোল কাঁপিয়ে দেয় মাঠ। আর্সেনাল তখন এভারটনের বিপক্ষে 1 গোলে পিছিয়ে। এদিকে এই ইংলিশ স্ট্রাইকারের শটে 2 গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। সমর্থকরা শিরোপার সুবাস পেতে শুরু করেন। যদিও 42 মিনিটে মোহাম্মদ কুদুস অসাধারণ বাইসাইকেল কিকে ক্ষণিকের জন্য স্বাগতিক শিবিরে অস্বস্তি তৈরি করেন। তবে 59 মিনিটে দলের তৃতীয় গোল করে এই চাপ পুরোপুরি সরিয়ে দেন রদ্রি। তাতে শিরোপা জেতার সাথে নিজেদের মাঠে অপরাজিত মৌসুম কাটানোর কীর্তি গড়ল সিটি। নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন ক্লাব ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের। সর্বোচ্চ 13 শিরোপার পরই 6 শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে এখন পেপ গার্দিওলা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের সাথে 4-4 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এল মাদ্রিগালে 14 মিনিটে আর্দা গুলার আর 30 মিনিটে হোসেলুর গোলে এগিয়ে যায় লা ব্লাঙ্কোরা।
আলেকজান্ডার সরলথের গোলে ৩৯ মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা, কিন্তু লুকাস ভাস্কুয়েস আর আর্দা গুলারের দ্বিতীয় গোলে প্রথমার্ধের শেষে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় অ্যানচেলত্তির দল। যদিও দ্বিতীয়ার্ধে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের অবাক করে দেন নরওয়ের স্ট্রাইকার। তার হ্যাটট্রিক সহ ৪ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।